আজকের গল্প ব্যোমকেশ বক্সী ও অচেনা অতিথি। শ্রাবণ মাসের মাঝামাঝি। গত 4 দিন ধরে আকাশ যেন পণ করেছে কলকাতার বুকে এক ফোঁটাও রোদ পড়তে দেবে না। সকাল থেকেই আকাশটা স্লেট পাথরের মতো রং ধরে আছে, আর তার বুক চিরে মাঝে মাঝেই নামছে মুষলধারে বৃষ্টি। হ্যারিসন রোডের আমাদের এই ভাড়া বাড়ির দোতলার ঘরে বসে বাইরের দিকে তাকালে মনটা অকারণে হু হু করে ওঠে। রাস্তাঘাট কাদা প্যাচপ্যাচে, ট্রামগুলো যেন অনিচ্ছা সত্ত্বেও একঘেয়ে ঘড় ঘড় শব্দে জল কেটে এগিয়ে চলেছে। মাঝে মাঝে দমকা হাওয়ায় জানলার শার্সিগুলো ঝনঝন করে কেঁপে উঠছে। ব্যোমকেশ আজ সকাল থেকেই তার চিরাচরিত ইজি চেয়ারটায় গা এলিয়ে পায়ের উপর পা তুলে ছাদের কড়ি কাঠ গুনছে। তার হাতে একখানা মোটা ইংরেজি বই, পয়জনস অফ দি ওরিয়েন্ট বা প্রাচ্যের বিষতত্ত্ব। সত্যান্বেষীর মগজে এখন কোনো কেস নেই, তাই অলস সময় কাটাতে বিষ আর অপরাধ বিজ্ঞানের খুঁটিনাটি পড়ে মগজাস্ত্রে শান দিচ্ছে। আমি টেবিলে বসে খাতা কলম নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এই ভ্যাপসা গুমোট আবহাওয়ায় রোমাঞ্চকর গল্পের প্লট কিছুতেই মাথায় আসছে না। লেখার খাতাটা খোলা, কলমটা হাতে, কিন্তু পাতার পর পাতা সাদা। বিরক্ত হয়ে কলমটা টেবিলে ঠোকে বললাম, কি হে ব্যোমকেশ, বইয়ের পাতায় মুখ গুজে আর কতক্ষণ থাকবে? খবরের কাগজটা তো দেখলে, শহরে নাকি এক নতুন জহরাত চোর নেমেছে। পুলিশ তো হিমশিম খাচ্ছে, তোমার কি কোনো হেলদোল নেই? ব্যোমকেশ বই থেকে চোখ না সরালেও ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বলল, পুলিশের হিমশিম খাওয়াটা নতুন কিছু নয় অজিত, তবে চোরটা যে সাধারণ ছিঁচকে চোর নয় সেটা তার রুচি দেখেই বোঝা যাচ্ছে। সে টাকা নেয় না, সোনা নেয় না, কেবল দুষ্প্রাপ্য হিরে বা জহরত সরায়। একে বলে কনসিওর থিফ বা রসিক চোর। আর আমার হেলদল, মগজাস্ত্রে শান দেবার জন্য মাঝে মাঝে এই আলস্যটুকু বড্ড দরকার। মনে রেখো আজিত, ঝড়ের আগে প্রকৃতি যেমন থমথমে থাকে, মগজও বড় কোনো রহস্যের আগে বিশ্রাম চায়। আমাদের কথার মাঝেই সিঁড়িতে ধপ ধপ করে ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। পুটিরামের চটপটি চটির শব্দ এত ভারী নয়, সঙ্গে একটা ভেজা ছাতা বন্ধ করার আওয়াজ। একটু পরেই দরজায় টোকা। ব্যোমকেশ বইটা মুড়ে উঠে বসল। এসো। যিনি ঘরে ঢুকলেন তাকে দেখেই বোঝা গেল তিনি বেশ সম্ভ্রান্ত বংশীয় মানুষ, কিন্তু বর্তমানে দারুণ কোনো আতঙ্কে বিপর্যস্ত। পরনে ধুতি ও তসরের পাঞ্জাবি, তার উপর জড়ানো একটা কালচে রেনকোট, যা থেকে বৃষ্টির জল গড়িয়ে মেঝেতে পড়ছে। বয়স 55-র কাছাকাছি, চোখে সোনার ফ্রেমের চশমা, মাথার চুল প্রায় সব পেকে গেছে। ভদ্রলোকের ফর্সা মুখটা ভয়ে ছাই বর্ণ হয়ে আছে, চোখের নিচে কালি। তিনি যেন কোনো প্রেতাত্মার তাড়া খেয়ে এখানে এসে ঢুকেছেন। ব্যোমকেশ সৌজন্য দেখিয়ে বলল, আসুন বসুন। পুটিরাম বাবুকে তোয়ালে আর 1 কাপ কড়া করে চা দিয়ে যান। আগে আপনার পরিচয়? ভদ্রলোক সোফায় বসে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। বাইরের ঠান্ডা হাওয়াতেও তিনি ঘামছেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, আমার নাম সুশোভন রায়। পার্ক স্ট্রিটে আমার একটা পুরনো জিনিসের দোকান আছে, রায় অ্যান্ড সান্স। অ্যান্টিক ডিলার হিসেবে বাজারে আমার নাম শুনে থাকবেন। ব্যোমকেশ ভুরু কুঁচকে মাথা নাড়ল। শুনেছি, পুরনো আমলের আসবাব আর গয়নার জন্য আপনাদের সুনাম আছে। বলুন, কি বিপদ নিয়ে এমন দুর্যোগের দিনে আমার কাছে এসেছেন? ব্যবসায়িক গোলযোগ নাকি ব্যক্তিগত?
সুশোভনবাবু এদিক ওদিক তাকিয়ে নিলেন, যেন ঘরের দেওয়ালগুলোরও কান আছে। তারপর গলার স্বর নামিয়ে ফিস ফিস করে বললেন, বিপদটা যে ঠিক কি সেটাই আমি বুঝে উঠতে পারছি না ব্যোমকেশবাবু। পুলিশকে বললে আমাকে পাগল গাড়োতে পাঠাবে, আর বাড়ির লোক তারাও বিশ্বাস করবে না। তাই নিরুপায় হয়ে আপনার কাছে আসা। তিনি কোটের ভেতরের পকেট থেকে একটা ছোট কালো মখমলের বাক্স বের করে টেবিলের ওপর রাখলেন। ঢাকনাটা খুলতেই ঘরের ম্লান আলোতেও একটা অদ্ভুত নীলাভ বেগুনি ছটায় টেবিলটা আলোকিত হয়ে উঠল। পাথরটা যেন জীবন্ত, তার ভেতরে আগুনের ফুল কি খেলছে। আমি বিস্ময়ে বললাম, এ তো দেখছি নীলা। নীলকান্ত মুনি, সুশোভনবাবু ধরা গলায় বললেন। মুর্শিদাবাদের এক ক্ষয়িষ্ণু নবাব পরিবারের শেষ সম্বল ছিল এটা। নাম নীলবরণী। শোনা যায় নবাব আলীবর্দী খাঁর এক সেনাপতি এটি লুট করেছিলেন। তারপর থেকে যার কাছেই গেছে তার বংশে বাতি দেওয়ার কেউ থাকেনি। গত সপ্তাহে এক নিলাম থেকে চড়া দামে কিনেছি, কিন্তু কেনার পর থেকেই আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ব্যোমকেশ পকেট থেকে তার ম্যাগনিফাইং গ্লাসটা বের করে পাথরটা হাতে নিয়ে পরীক্ষা করতে লাগলো। পাথরটা অতি সুন্দর এবং দুর্মূল্য, সন্দেহ নেই, কিন্তু সমস্যাটা কি? চুরির ভয়? না ব্যোমকেশবাবু, চুরির ভয় থাকলে ব্যাংকের ভল্টে রেখে নিশ্চিন্ত হতাম। সমস্যাটা অন্য জায়গায়। সুশোভনবাবু ঢোক গিললেন। পাথরটা আমি রাতে আমার শোবার ঘরের লোহার সিন্দুকে রাখি। চাবি থাকে আমার বালিশের ঠিক নিচে একটা সেলাই করা থলির মধ্যে। গত 3 রাত ধরে এক অদ্ভুত ভৌতিক কাণ্ড ঘটছে। কিরকম? ঠিক রাত 3টের সময় আমার ঘুম ভেঙে যায়। জানলায় একটা তীক্ষ্ণ অমানবিক শব্দ, খস খস খস। মনে হয় কেউ জানলার কাঁচের ওপর হীরের আংটি বা ধারালো নখ দিয়ে প্রাণপণে আঁচড়াচ্ছে। আমার শোবার ঘর দোতলায়। জানলার নিচে কোনো কার্নিশ নেই, একেবারে খাড়া দেওয়াল, নিচে ঘন জঙ্গল। ভয়ে আলো জ্বালি, দেখি জানলা বন্ধ, সিন্দুকও বন্ধ। কিন্তু সকালে উঠে সিন্দুক খুলে দেখি পাথরটা যথাস্থানেই আছে। অথচ ভদ্রলোক থামলেন। তার চোখে মুখে একটা আদিম ভয় ফুটে উঠল। অথচ পাথরের ঠিক পাশেই পড়ে আছে একটা টগর ফুল। সাধারণ টগর নয়, ফুলটা শুকনো, কিন্তু তার আকৃতি একটু নষ্ট হয়নি, আর ফুলটার গায়ে রক্তের মতো লাল দাগ। সবচেয়ে বড় কথা, ফুলটা থেকে এক উগ্র রাসায়নিক গন্ধ বের হয়, অনেকটা হাসপাতালের মতো। আমার বাড়িতে কোনো টগর গাছ নেই। আমার স্ত্রী বাতজ্বরে পঙ্গু, বিছানা ছেড়ে উঠতে পারেন না। বাড়িতে আর আছে বলতে এক ভাগ্নে বিকাশ, সে ডাক্তারি পড়ে, আর এক পুরনো চাকর হরিচরণ কানে কালা, বুদ্ধিশুদ্ধিও কম। তাকে সন্দেহ করার কোনো কারণ নেই। এ কি কোনো অশরীরী আত্মার কাজ? নীলবরণীর অভিশাপ? ব্যোমকেশ পাথরটা বাক্সে ভরে ফেরত দিল। তারপর শান্ত গলায় বলল, হাসপাতালের গন্ধ। ইন্টারেস্টিং। প্রেতাত্মারা সিন্ধুকে ফুল রেখে যায় বলে শুনিনি, তবে মানুষের কারসাজি বিচিত্র। আজ রাতে আপনার ওখানে আমাদের একটু জায়গা হবে? ভূত বা মানুষ যেই হোক, তার সঙ্গে একবার মোলাকাত করা দরকার। বিকেলের দিকে বৃষ্টিটা ধরল, কিন্তু আকাশ মেঘলা হয়েই রইল। আমরা যখন ট্যাক্সি করে বালিগঞ্জে সুশোভনবাবুর বাড়িতে পৌঁছলাম, তখন সন্ধে নামছে। বাড়িটা যেন কোনো রহস্য উপন্যাসের প্রচ্ছদ। বিশাল কম্পাউন্ড, কিন্তু বাগানে চরম অযত্নের ছাপ। আগাছায় ভরা বাগান, বাড়ির দেয়ালে শ্যাওলা ধরেছে, প্লাস্টার খসে ইটের পাঁজর বেরিয়ে পড়েছে। একটা স্যাঁতসেঁতে মনমরা ভাব চারদিকে। দেখলেই মনে হয় এ বাড়ির লক্ষ্মী অনেক দিন আগেই বিদায় নিয়েছে।
সুশোভন বাবু আমাদের দোতলায় নিয়ে গেলেন। ওনার শোবার ঘরটা বিশাল, উঁচু সিলিং, ভারী কাঠের বিম, একপাশে বিশাল সেগুন কাঠের পালঙ্ক, অন্য পাশে একটা আদ্যিকালের দেওয়াল আলমারি আর একটা ভারী লোহার সিন্দুক। সিন্দুকটা দেয়ালের গায়ে গাঁথা, বেশ মজবুত, গোদরেজ কোম্পানির পুরনো মডেল। পালঙ্কে ওনার স্ত্রী শুয়েছিলেন। আমাদের দেখে ঘুমটা টেনে দিলেন। আমাদের অভ্যর্থনা জানালেন সুশোভনবাবুর ভাগ্নে বিকাশ, বছর 25-এর যুবক, চোখে চশমা, মুখে একটা উদ্ধত ভাব, হাতে একটা মোটা অ্যানাটমির বই। বিকাশ ব্যোমকেশকে দেখে একটু বাঁকা হাসল। মামা আপনাকে এনেছেন? মামার এই কুসংস্কার আর গেল না। হ্যালিউসিনেশন বা মতিভ্রম হচ্ছে, তার জন্য সাইকিয়াট্রিস্ট দরকার, প্রাইভেট ডিটেকটিভ নয়। ব্যোমকেশ শান্তভাবে বলল, সেটা সময় বলবে বিকাশবাবু। তা আপনি এত রাত জেগে কি পড়েন? আমি ফাইনাল ইয়ারের ছাত্র, সার্জারি নিয়ে পড়ছি, রাতে আমার স্টাডি দরকার হয়। বিকাশ সংক্ষিপ্ত উত্তর দিয়ে নিজের ঘরে চলে গেল। তার ঘরটা সুশোভনবাবুর ঘরের ঠিক পাশেই। এরপর এলেন হরিচরণ। জরাজীর্ণ চেহারার বৃদ্ধ, পিঠটা কুঁজো, চোখে মোটা পাওয়ারের চশমা, পরনে একটা ময়লা ফতুয়া। তাকে দেখলে করুণাই হয়। সুশোভনবাবু চেঁচিয়ে বললেন, হরিচরণ, ওনাদের জন্য জলখাবার নিয়ে আয়। হরিচরণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সুশোভনবাবু এবার হাতের ইশারায় খাবার খাবার ভঙ্গি করলেন। বৃদ্ধ মাথা নেড়ে চলে গেল। ব্যোমকেশ আমাকে নিচু গলায় বলল, অজিত, ঘরটা ভালো করে দেখো। জানলাগুলোর গড়াদে বেশ শক্ত, বাইরে থেকে ভেতরে ঢোকা অসম্ভব। কিন্তু মেঝের দিকে তাকিয়েছ? আমি মেঝের দিকে তাকালাম। পুরনো আমলের কড়িবর্গার মেঝে, তার ওপর কার্পেট। ব্যোমকেশ সিন্ধুকের সামনের কার্পেটটা আলতো করে সরালো। সেখানে কাঠের মেঝেতে একটা খুব সূক্ষ্ম ফাঁক দেখা যাচ্ছে, যেন দুটো তক্তার জোড় আলগা হয়ে গেছে। ব্যোমকেশ পকেট থেকে একটা ছোট চিমটে বের করে ওই ফাঁকের ভেতর থেকে সামান্য কিছু গুঁড়ো তুলে নিল। তারপর জানলার কাছে গিয়ে গড়াদে হাত বুলিয়ে দেখল। কি পেলি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। রহস্যটা বেশ জটিল অজিত। জানলার গড়াদের গায়ে এক ফোঁটা মোম বা রেজিন লেগে আছে, আর মেঝের ওই ফাঁকে ধুলোর বদলে পাওয়া গেল টাটকা কাঠের গুঁড়ো। কেউ সম্প্রতি এখানে মিস্ত্রির কাজ করেছে, অথচ সুশোভনবাবু তা জানেন না। চা জল খাওয়ার সময় ব্যোমকেশ হরিচরণকে খুব লক্ষ্য করল। হরিচরণ যখন ট্রেটা টেবিলে রাখছিল, ব্যোমকেশ আচমকা তার ঠিক পেছনে দাঁড়িয়ে নিজের লাইটারটা জ্বালালো। শব্দ হলো না বিশেষ, কিন্তু সালফারের কটু গন্ধ বের হলো। হরিচরণ একটুও নড়ল না, যেন সে কিছুই টের পায়নি। কিন্তু আমি লক্ষ্য করলাম ব্যোমকেশের চোখ দুটো জ্বলে উঠল। রাত 12টা। সুশোভনবাবুকে ওনার বিছানায় শুতে বলা হলো। ব্যোমকেশ ওনার চাবিটা চাইল। চাবিটা পরীক্ষা করে ব্যোমকেশ নিজের পকেটে রেখে দিল এবং নিজের চাবির রিং থেকে একটা হুবহু নকল চাবি সুশোভনবাবুর বালিশের নিচে রেখে দিল। ব্যোমকেশ ফিসফিস করে বলল, সুশোভনবাবু, আপনি ঘুমের ভান করে পড়ে থাকুন। আমরা ওই বড় মেহগনি কাঠের আলমারিটার আড়ালে অন্ধকারের মধ্যে থাকব। যাই ঘটুক, আমি না বলা পর্যন্ত আপনি নড়বেন না। আলো নিভিয়ে দেওয়া হলো। বাইরের ল্যাম্পপোস্টের এক ফালি আলো জানলা দিয়ে এসে মেঝের উপর পড়েছে। বাকি ঘরটা অন্ধকারে ডুবে আছে। বৃষ্টি আবার শুরু হয়েছে, টিপটিপ করে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই ক্ষণিকের আলোয় ঘরটাকে আলো রহস্যময় মনে হচ্ছে। পুরনো কাঠের আসবাবগুলো যেন এক একটা অদ্ভুত ছায়া তৈরি করেছে। আমি আর ব্যোমকেশ নিঃশব্দে আলমারির পাশে বসে রইলাম। মশার কামড় সহ্য করেও নড়াচড়া করছি না। ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজার শব্দ হলো। সুশোভনবাবুর কৃত্রিম নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। হঠাৎ ক্রিচ ক্রিচ, খস খস। শব্দটা জানলার কাঁচের উপর হচ্ছে না, শব্দটা আসছে জানলার ঠিক বাইরের গড়াদে থেকে। এক অদ্ভুত অমানবিক শব্দ, যেন কারোর হাড় চিবোচ্ছে। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল।
মিনিট তিনেক সব চুপচাপ। তারপর ঘরের দরজার দিক থেকে একটা খুব লঘু পায়ের শব্দ শোনা গেল। দরজাটা নিঃশব্দে খুলে গেল। কেউ একজন খুব সাবধানে পা ফেলে ঘরের ভেতরে ঢুকল। অন্ধকারে একটা ছায়ামূর্তি নজরে এলো, হাতে দস্তানা, মুখে কালো কাপড়। ছায়ামূর্তিটি প্রথমে জানলার কাছে গেল। জানলার একটা শিকের কাছে হাত নিয়ে কিছু একটা নাড়াচাড়া করল। সঙ্গে সঙ্গে বাইরের সেই অদ্ভুত শব্দটা থেমে গেল। এরপর মূর্তিটি সিন্দুকের দিকে ফিরল, কিন্তু সে সিন্দুক খোলার চেষ্টাই করল না। সে সিন্দুকের ঠিক নিচে মেঝের কার্পেটটা আলতো করে সরালো। তারপর পকেট থেকে একটা সরু তারের মতো যন্ত্র বের করে মেঝের ওই কাঠের ভাগ দিয়ে নিচে ঢুকিয়ে দিল। নিচ থেকে কিছু একটা উপরে উঠে এলো, একটা সুতোয় বাঁধা ছোট প্যাকেট। মনে হলো যেন মাছ ধরার ছিপ দিয়ে মাছ তোলা হলো। প্যাকেটটা নিজের পকেটে ভরে মূর্তিটি পকেট থেকে বের করলো সেই টগর ফুল। তারপর একটা চিমটে দিয়ে সিন্দুকের হাতলের ফাঁকে ফুলটা এমনভাবে গুজে দিল যেন কেউ সিন্দুক খুললেই ওটা ভেতরে পড়ে যায়। ব্যোমকেশ আর দেরি করল না, বিদ্যুৎ বেগে টর্চের সুইচ টিপে ধরল। তীব্র আলোয় ছায়ামূর্তিটি কুঁকড়ে গেল। বিকাশবাবু, সার্জারির প্র্যাকটিসটা কি সিন্দুকের নিচেই হচ্ছে? ব্যোমকেশের গলা যেন বজ্রপাতের মতো শোনালো। আলোর ঝলকানিতে দেখলাম সুশোভন বাবুর ভাগ্নে বিকাশ দাঁড়িয়ে, তার হাতে সেই রক্তমাখা টগর ফুল। বিকাশ কিছু বলার বা পালানোর আগেই জানলার বাইরে থেকে একটা বিকট আর্তনাদ শোনা গেল। বাবা গো! ব্যোমকেশ জানলার দিকে ছুটে গিয়ে টর্চ মারল। নিচে বাগানে বৃষ্টির মধ্যে কাদার ওপর পড়ে আছে হরিচরণ, তার পায়ে একটা বাঁশের মুইয়ের ভাঙা টুকরো। পুলিশ এসেছে। ইন্সপেক্টর পুরন্দর পাণ্ডে বিকাশকে হাতকড়া পরিয়েছেন। হরিচরণকে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। মই থেকে পড়ে তার পা ভেঙেছে। বিকাশের পকেট থেকে উদ্ধার হওয়া প্যাকেটে পাওয়া গেছে কয়েকটা দামি হীরের টুকরো। নীলকণ্ঠমণি নয়, চূড়াই হীরে। ড্রয়িং রুমে বসে ব্যোমকেশ রহস্যের জট খুলল। সুশোভনবাবু তখনও বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। ব্যোমকেশ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দেখুন সুশোভনবাবু, কেসটা আসলে পুরোটাই সাইকোলজিক্যাল এবং মেকানিক্যাল। আপনার এই নীলকান্তমণি বা নীল বরণী ছিল একটা রেড হেরিং, মানে আসল ঘটনা থেকে নজর ঘোরানোর টোপ। বিকাশবাবু বাক্তারি ছাত্র, কিন্তু তার আসল পেশা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে হাত মেলানো। চোরাচালান? সুশোভনবাবু আকাশ থেকে পড়লেন। হ্যাঁ, বিকাশবাবু জানতেন আপনার এই পুরনো বাড়ির মেঝের নিচে ইঁদুরের গর্ত বা ফাঁপা জায়গা আছে। উনি দোতলার মেঝের তক্তা আলগা করে একটা যান্ত্রিক লিফট বা পুলি সিস্টেম করেছিলেন। এটা ছিল একটা পারফেক্ট ডেড ড্রপ। আমি অবাক হয়ে বললাম, ডেড ড্রপ? হ্যাঁ অজিত, গুপ্তচরেরা যেখানে মাল রেখে যায় আর অন্য পক্ষ পরে এসে নিয়ে যায়। হরিচরণ ছিল বিকাশের সহযোগী, টাকার লোভে। হরিচরণ নিচতলা থেকে বা মই দিয়ে জানলার নিচ পর্যন্ত এসে সুতোয় বেঁধে চোরাই হীরে বা ড্রাগস ওই মেঝের ফাঁক দিয়ে উপরে তুলে দিত। বিকাশ ওটা সংগ্রহ করে নিজের কাছে রাখত। কিন্তু ওই জানলার শব্দ আর শুকনো ফুল? সুশোভনবাবু জানতে চাইলেন। ব্যোমকেশ পকেট থেকে একটা রেজিন মাখানো কালো সুতো বের করল। এটা আমি জানলার গড়াদে খুঁজে পেয়েছি। এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলে ডেভিলস ভায়োলিন বা শয়তানের বেহালা। এই সুতোটা জানলার গড়াদে বেঁধে বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নিচে থেকে হরিচরণ সুতোটা টানলে রেজিনের ঘর্ষণে জানলার গড়াদে কম্পন হতো আর কাঁচে অদ্ভুত ভৌতিক শব্দ হতো। এটা করা হতো আপনাকে ভয় দেখিয়ে সিন্দুকের দিকে নজর দেওয়া থেকে বিরত রাখতে।
আপনি যাতে ভাবেন এটা ভূতের কাণ্ড এবং ভয়ের লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন। আর ওই টগর ফুল, ওঠাই তো বিকাশের শয়তানি বুদ্ধির এবং ডাক্তারি বিদ্যার পরিচয়। সাধারণ টগর ফুল শুকিয়ে গেলে পুকড়ে বাদামি হয়ে যায়, কিন্তু বিকাশ ফুলটাকে ল্যাবরেটরি থেকে আনা ফরমালিন দ্রবণে ডুবিয়ে রাখত। তাই ওটা শুকিয়ে গেলেও আকৃতি নষ্ট হতো না, সাদা থাকত। আর ওই হাসপাতালের গন্ধটা আসলে ফরমালিনের গন্ধ। ফুলের গায়ে লাল দাগটা রক্ত নয়, ওটা মার্কিউরিওক্রোম সলিউশন। এই ফুলটাই সিন্দুকের হাতলে গুজে রাখা হতো, যাতে আপনি ভাবেন এটা অলৌকিক। আপনারা এটাকে ভূতের কাণ্ড ভাববেন, পুলিশ ডাকবেন না, আর ওরা নিশ্চিন্তে সিন্দুকের তলা দিয়ে ব্যবসা চালাবে। কিন্তু হরিচরণ যে কালা, লাইটারের শব্দে তো নড়েইনি, আমি বললাম। বোমকেশ হাসল। শব্দে নড়েনি অজিত, কিন্তু গন্ধে নড়েছিল। বিকেলে যখন আমি ওর পেছনে দাঁড়িয়ে লাইটার জ্বালিয়েছিলাম, ও চুমকে ওঠেনি ঠিকই, কিন্তু ওর চোখের মণি বা পিউপেল সংকুচিত হয়েছিল। ডাক্তারি বইতে পড়েছি, তীব্র সালফারের গন্ধে মানুষের অটোনমিক রিফ্লেক্স কাজ করে। ও অভিনয় করছিল, কিন্তু শরীর তো মিথ্যে বলতে পারে না। তখনই বুঝেছিলাম ডাল মে কুছ কালা হ্যায়। সুশোভনবাবু দীর্ঘশ্বাস ফেললেন। নিজের রক্তই শেষে আমার রক্ত শুষে নিচ্ছিল। আমি ভাবতাম পাথরটা অভিশপ্ত। বাইরে বৃষ্টি থেমে গেছে, ভোরের আলো ফুটছে। ট্যাক্সিতে ফিরতে ফিরতে আমি বললাম, গল্পটা দারুণ হলো বোমকেশ। নাম দেব অচেনা অতিথি, কারণ পাপ মানুষের মনেই অচেনা অতিথির মতো বাসা বাঁধে। বাইরে থেকে সেই নিরীহ বৃদ্ধ বা শিক্ষিত ভাগ্নেকে দেখে কে বলবে তাদের মনে এত শয়তানি? বোমকেশ জানলার বাইরে তাকিয়ে বলল, ঠিক বলেছ অজিত, পাথর কখনো অভিশপ্ত হয় না, অভিশপ্ত হয় মানুষের লোভ। আর মনে রেখো, অচেনা অতিথি সবসময় দরজা দিয়ে ঢোকে না, মাঝে মাঝে তারা মেঝের নিচ থেকেও আসে।